গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছি হুমায়ূন আহমেদের ভূত ভূতং ভূত বইটি থেকে একটি গল্প, বড় মামা এবং রাজকুমারী সুবর্ণরেখা। আমার বড় মামা ছিলেন খুব প্রতিভাবান মানুষ। প্রতিভাবান মানুষের সব লক্ষণ তার মধ্যেই প্রকাশ পেয়েছিল। আমরা ছোটরা তা খুব ভালো বুঝতাম, বড়রা মোটেই বুঝত না। বড়দের ধারণা মামা হচ্ছেন মহা গাধা। এতে অবশ্যই মামা রাগ করতেন না। প্রতিভাবান মানুষরা সহজে রাগ করে না। কেউ রাগের কোনো কথা বললে তারা হাসে। সেই হাসি হচ্ছে ক্ষমাসুন্দর হাসি। মামাকে গাধা বললে আমরা রাগ করতাম। এই দেখে মামা আমাদের সবাইকে ডেকে ছোট্ট একটা বক্তৃতা দিয়ে দিলেন। কাউকে গাধা বললে রাগ করা উচিত না, বরং খুশি হওয়া উচিত। প্রাণীজগতে গাধার স্থান অতি উচ্চে। গাধা হচ্ছে অসম্ভব বিনয়ী ও নিরহংকারী। তাকে বকাঝকা করো, সে কিছু বলবে না, নীরবে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে। গাধা হচ্ছে খুব পরিশ্রমী। পর্বত প্রমাণ বোঝা পিঠে নিয়ে নিঃশব্দে হেঁটে যাবে। গাধার অন্তরে আছে সঙ্গীত পিপাসা, যা অন্য প্রাণীদের মধ্যে কখনো দেখা যায় না। গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে, সে তখন সঙ্গীতের প্রবল আবেগে উচ্ছ্বসিত হয়ে গান ধরে। এই গান সে গায় নিজস্ব ভঙ্গিতে। সবাই অবশ্য বিরক্ত হয়। এটা কোনো বড় কথা নয়। বড় কথা হলো গাধার সঙ্গীত পিপাসু মন। এখন তোরা বুঝলি তো, গাধা বললে রাগ করার কোনো কারণ নেই, বরং আনন্দে উল্লসিত হবার কারণ আছে। বুঝলি তো? আহা, গাধাদের কথা ভাবলেই মনটা উদাস হয়। কি মহৎ প্রাণী! মামার বক্তৃতা শোনার পর কেউ আমাদের গাধা বলে গাল দিলে বড় ভালো লাগে, মনে খুব আনন্দ হয়। তবে সে আনন্দ মামাই বেশি পান। ওই মহৎ প্রাণীটির সঙ্গে সবাই মামাকেই বেশি তুলনা করে। জগতের সমস্ত প্রতিভাবান ব্যক্তিদের মতো মামারও পুঁথিগত পড়াশোনার প্রতি খুব অনীহা ছিল। কারণ পুঁথিগত পড়াশোনায় কি হয়? কিছুই হয় না। আত্মার উন্নতি কি পাঠ্য বই থেকে আসবে? না আসা উচিত। কাজেই মামা পরীক্ষার পড়া তেমন গুরুত্বের সঙ্গে পড়েন না এবং যথারীতি ফেল করেন। সেবারও আয়ে পরীক্ষার ফল বের হলে পত্রিকায় তার রোল নাম্বার খুঁজে পাওয়া গেল না। মামা উদাস গলায় বললেন, ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না, কোনো মিস্টেক হয়েছে বোধহয়। পরীক্ষা তো ভালোই দিয়েছিলাম। ছাপাখানা বাই মিস্টেক রোল নাম্বার বাদ দিয়ে দিল কিনা কে জানে। এরকম প্রায় হয়। গত বৎসর আমার ক্লোজ ফ্রেন্ড পরিমলের রোল নাম্বার পত্রিকায় ছাপা হয়নি। পরে দেখা গেল হায়ার সেকেন্ড ডিভিশন পেয়েছে। এই জাতীয় ব্যাপার রেগুলার হচ্ছে। আমরা ছোটরা খুব নিশ্চিত হলাম মামা পাশ করেছেন, শুধু বাই মিস্টেক তার নাম কাগজে ছাপা হয়নি। বড়রা অবশ্যই নিশ্চিত হলেন না। আমার বাবা মহা বিরক্ত হয়ে বললেন, প্রথম শ্রেণীর গাধা, গ আকারে গা, ধয় আকারে ধা, পরপর 3বার কেউ ফেল করে? দুলাভাই, আমাকে গাধা বলায় আমি মন খারাপ করিনি, কারণ গাধাকে আমি মহৎ প্রাণী বলে মনে করি। তবে দ্বিতীয় বাক্যটিতে আমি আহত হয়েছি। দ্বিতীয় বাক্যে আপনি বলেছেন গয় আকারে গা, ধয় আকারে ধা, বানান করে বলেছেন, যেন আমি গাধার বানান জানি না। এটা তো দুলাভাই অন্যায়। তুমি আমার সামনে থেকে যাও। বড় মামা গম্ভীর মুখে নিজের ঘরে চলে এলেন। দরজা বন্ধ করে দিলেন। কিছুক্ষণ পরে শোনা গেল তিনি কবিতা আবৃত্তি করছেন। সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত। নগরীর দ্বীপ নিবেছে পবনে, দুয়ার রুদ্ধ পৌর ভবনে, নিশীথের তারা শ্রবণ গগনে ঘন মেঘে অবলুপ্ত। পরীক্ষা ফেল করলে মামা রবীন্দ্রনাথের কবিতা খুব বেশি বেশি পড়েন, কারণ রবীন্দ্রনাথও নাকি তার মতো ফেলটুস ছাত্র ছিলেন। মামার ধারণা রবীন্দ্রনাথের সঙ্গে তার অনেক মিল আছে। রবীন্দ্রনাথ কবিতা লিখতেন, তিনিও লেখেন। রবীন্দ্রনাথের মতো তিনি একটা কাব্য নাটকও লিখেছেন, নাম রাজকুমারী সুবর্ণরেখা। আমরা ছোটরা সেই নাটকে অভিনয় করব। রোজ মামার ঘরে রিহার্সেল হয়। রবীন্দ্রনাথ ছবি আঁকতেন, মামাও ছবি আঁকেন। বিশেষ করে হাতির ছবি আঁকার ব্যাপারে মামার জুড়ি নেই। আমাদের সবার ধারণা রবীন্দ্রনাথও এত সুন্দর হাতির ছবি আঁকতে পারতেন না। মামার আঁকা হাতিগুলি খুব মায়া মায়া চোখে তাকায়। দুপুরবেলা মা এসে মামার বন্ধ দরজায় ধাক্কা দিয়ে বললেন, এই গাধা, খেতে আয়, ভাত দিয়েছি। মামা উদাস গলায় বললেন, খাবো না বুবু, আমাকে বিরক্ত না করলে খুশি হব। পরীক্ষায় ফেল করে মাথা কিনেছিস? ভাত না খেয়ে ঢং করতে হবে না, তোর ঢং যথেষ্ট সহ্য করেছি। মামা দরজা খুললেন না।
আরও আবেগের সঙ্গে আবৃত্তি করতে লাগলেন। অঙ্গে আঁচল সুনীল বরণ, রুনু ঝুনু রবে বাজে আভরণ, সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ, থামিল বাসব দত্তা। মা কড়া গলায় বললেন, আর সাধাসাধি করব না, না খেলে না খাবি, পরীক্ষায় ফেল করে লেজ গজিয়ে গেছে, অসহ্য। আমি বাবাকে চিঠি লিখে দিচ্ছি, তিনি এসে যা ব্যবস্থা করার করবেন। আমরা ছোটরা খুব মুষড়ে পড়লাম। বড় মামা খাওয়া দাওয়া বন্ধ করে দিলে আমাদের রিহার্সেল হবে কিভাবে? রাজকুমারী সুবর্ণরেখা কাব্যনাট্য স্টেজে নামানো যাবে না। বিকেলে সবাই মন খারাপ করে মামার বন্ধ দরজার সামনে ঘুরঘুর করছি। মামা দরজা খুলে বললেন, আয় ভেতরে আয়। আমরা ভিতরে ঢুকলাম। মামা গম্ভীর গলায় বললেন, যথানিয়মে রিহার্সেল হবে, কোনো কিছুই আটকে থাকবে না। শিল্প সাহিত্যে এই নিয়ম, ঝড় হোক, তুফান হোক, টাইফুন হোক, ভূমিকম্পে পৃথিবী ধ্বংস হয়ে যাক, শিল্প সাহিত্য চলবেই। তুমি তো না খেয়ে আছো মামা। তাতে কোনো ক্ষতি নেই। এ বাড়িতে আমাকে যে অপমান করা হয়েছে তার প্রতিবাদ করার জন্যই আমি খাওয়া বন্ধ করে দিয়েছি। তবে তা নিয়ে চিন্তিত হবার কোনো কারণ নেই। আমি হোটেলে খাওয়া দাওয়া করব। শুধু তাই না, আমি আগামী 1 বৎসর চুলদাড়ি কাটব না, নখ কাটব না, গোসল করব না, গায়ে তেল দেব না, বিছানায় ঘুমোব না, মেঝেতে ঘুমোব। 1 বৎসর পর আবার আইএ পরীক্ষা দেব, রেজাল্ট বের হবে ফার্স্ট ডিভিশন, তখন স্বাভাবিক জীবনে ফিরে যাব। আমি ভয়ে ভয়ে বললাম, আবার যদি ফেল করো? মামা এমনভাবে তাকালেন যেন এমন হাস্যকর কথা এই জীবনে শুনেননি। আমি বড়ই লজ্জা পেলাম। মামা বললেন, রিহার্সেল শুরু করা যাক। কই, রাজকুমারী সুবর্ণরেখা কোথায়? বকুলাপা এগিয়ে এলেন। তিনি হচ্ছেন রাজকুমারী সুবর্ণরেখা। এবার ক্লাস 6-এ উঠেছেন। এমনিতে খুব ভালো, তবে খুব খামচি দেয়। আমরা তার নাম দিয়েছি খামচি রানী। রাজকুমারী সুবর্ণরেখার শুরুটা এইরকম। গন্ধর্ব রাজার ছোট মেয়ে রাজকুমারী সুবর্ণরেখা চলে গিয়েছেন মৃগয়ায়। দলবল রেখে আপন মনে হাঁটছেন। একসময় পথ হারিয়ে ফেললেন। কিছুতেই পথ খুঁজে পান না। এদিকে সন্ধ্যা হয়ে আসছে, বাঘ ভালুক ডাকছে, আকাশের অবস্থাও ভালো না, ঝড় হতে পারে। রাজকন্যা ব্যাকুল হয়ে বলছেন, সুবর্ণরেখা, কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও! পথহারা পাখি আমি, খুঁজিতেছি নীর, আতঙ্কে অধীর। চারপাশে বন্য পশু পাখি করিতেছে ভিড়। এই বলে রাজকুমারী ব্যাকুল হয়ে কাঁদতে থাকবেন। তখন দস্যু সর্দার ভীমনাগ খোলা তরবারি হাতে প্রবেশ করবে। আমার হচ্ছে দস্যু ভীমনাগের পাঠ। আমি রাজকুমারীর কাছে গিয়ে থমকে দাঁড়াব। কর্কশ গলায় বলবো, ভীমনাগ, কে তুমি কাঁদিছ বসি বনপ্রান্তে একা? বেশভূষা চমৎকার যাইতেছে দেখা, চক্ষে অশ্রু জল, কি তার কারণ? অতিসত্বর করহ বর্ণন। পুরোদমে রিহার্সেল শুরু হয়ে গেল। মামার উৎসাহে সীমা নেই। সবার অভিনয় দেখিয়ে দিচ্ছেন, চড়চাপড়ও মারছেন। আমার গলা যথেষ্ট কর্কশ হচ্ছে না বলে কয়েকটা চড় খেলাম। এইসব নিয়ে আমরা কখনো মন খারাপ করি না, কারণ মামা বলেছেন অভিনয় ছেলে খেলা নয়। চড়থাপ্পড় কিলঘুষি না খেলে অভিনয় শেখা যায় না, বড়ই কঠিন বিদ্যা। 1 মাসের মাথায় মামা বন মানুষের মতো হয়ে গেলেন। মাথা ভর্তি চুল, মুখ ভর্তি দাড়িগোপ, হাতের নখ বড় বড়। গোসল করছেন না বলে সারা শরীরে 1 পরত ময়লা, কাছে গেলে বিকট গন্ধ পাওয়া যায়। মামা নির্বিকার, তিনি বাসায় খাচ্ছেন না, হোটেল থেকে খাবার আসছে। আমার মা দেশের বাড়িতে চিঠি লিখেছেন। আমরা ভয়ে ভয়ে আছি। চিঠি পেয়ে নানাজান চলে এলে কি হবে কে জানে। নানাজান মানুষটি ছোটখাটো হলেও ভয়ঙ্কর ধরনের। তার স্বভাব চরিত্র দস্যু সর্দার ভীমনাগের চেয়েও খারাপ। ধমক ছাড়া কোনো কথা বলতে পারেন না। সেই ধমকও ভয়াবহ ধমক। একবার রিকশার ভাড়া নিয়ে গণ্ডগোল হওয়ায় রিকশাওয়ালাকে ধমক দিয়েছেন। সেই ধমকে রিকশার সামনের চাকার টায়ার ব্লাস্ট হয়ে গিয়েছিল। মা চিঠি লিখেছেন ঠিকই, তবে আমরা সবাই জানি নানাজান আসবেন না। রেলে চড়তে তার খুব ভয়। তার ধারণা রেলগাড়ি বাহন হিসেবে খেলনা ধরনের। এত বড় একটা গাড়ি 2টা সরু লাইনের উপর দাঁড়িয়ে থাকে। সামান্য বাতাস লাগলেই গাড়ি যে পড়ে যাবে এটা তো জানা কথা। তিনি যে ময়মনসিংহ থেকে রেলে চড়ে সিলেট আসবেন না, এটা নিশ্চিত ধরে নেওয়া যায়। এত দূরের পথ হেঁটে আসাও সম্ভব নয়। কাজেই আমরা মোটামুটি নিশ্চিত হয়ে রিহার্সেল দিতে লাগলাম। অভিনয়ের বেশি দেরি নেই।
আমি মামার উপদেশ মতো তেঁতুল এবং দই খাচ্ছি যাতে গলা ভেঙে কর্কশ হয়ে যায়। বকুলাপা চুলে তেল দেয়া বন্ধ করেছেন, কারণ চুল আলুথালু থাকতে হবে। স্টেজ রিহার্সেলের আগের দিন নানাজান এসে উপস্থিত। তিনি ট্রেনে আসেননি, সুনামগঞ্জ পর্যন্ত এসেছেন লঞ্চে, সেখান থেকে হেঁটে সিলেট শহরে। বাসে আসা যায়, তিনি আসেননি, কারণ ট্রেনের মতো বাসও তার অপছন্দ। পেট্রোলের ধোঁয়া সহ্য হয় না। বড় মামা সালাম করবার জন্য নানাজানের সামনে গেলেন। আমরা সবাই ধরে নিয়েছি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধমকটি এখন শুনব। না, তা শুনলাম না। নানাজান শান্ত গলায় বললেন, ভালো আছিস? বড় মামা বিড়ালের মতো মিনমিন করে বললেন, জি। নানাজান তার চামড়ার হ্যান্ডব্যাগ খুলে কাঁচি, খুর, ব্রাশ এবং সাবান বের করলেন। আগের চেয়েও শান্ত গলায় বললেন, কাছে আয়, মাথা কামিয়ে দিই, জিনিসপত্র সব সাথে করে এনেছি। মামা সুবোধ বালকের মতো কাছে এগিয়ে গেলেন। নানাজান যে নাপিতের কাজে এত দক্ষ আমাদের জানা ছিল না। 10 মিনিটের মাথায় বড় মামার চুল দাড়ি সব উড়ে গেল। মামাকে দেখাতে লাগল সন্ন্যাসী উপগুপ্তের মতো। নানাজান নিজের কাজে মুগ্ধ হয়ে বললেন, ভুরু দুটা কামিয়ে ফেলব কিনা ভাবছি, গাঁথাটার শাস্তি হওয়া দরকার। মা ক্ষীণ গলায় বললেন, ভুরু কামাবার দরকার নেই বাবা। নানাজান বিমর্ষ গলায় বললেন, আচ্ছা তাহলে থাক। তিনি মামার দিকে তাকিয়ে বললেন, এই মাদর, উঠে দাঁড়া। মামা উঠে দাঁড়ালেন। নানাজান বললেন, আশেপাশে পুকুর আছে? মামা বললেন, জি আছে। পুকুরে চলে যা, গলা পর্যন্ত ডুবিয়ে বসে থাকবি। ঘড়ি দেখে পাক্কা 3 ঘন্টা থাকবি। এই 3 ঘন্টায় গায়ের ময়লা ভিজে নরম হবে। তারপর তোকে গোসল দেব, নিজের হাতেই দেব। গোসলের সব সরঞ্জামও নিয়ে এসেছি। নারকেলের ছোবড়া এনেছি, ঢোলে চামড়া শুদ্ধ তুলে ফেলব। তারপর সোডা দিয়ে জাল দিব। জি আচ্ছা। কাল ভোরে আমার সঙ্গে ময়মনসিংহ রওনা হবি। আমরা যাব হাঁটা পথে, লঞ্চে যাওয়া যাবে না, লঞ্চেও পেট্রোলের গন্ধ। বড় মামা মিনমিন করে বললেন, এতটা পথ হেঁটে যাব কিভাবে? নানাজান হুঙ্কার দিয়ে বললেন, মোটে এতটা পথ না, মাত্র 96 মাইল। ঘন্টায় 3 মাইল করে গেলে 32 ঘন্টা লাগবে। কাল ভোর 6টায় রওনা হলে ইনশাল্লাহ পরদিন দুপুরের মধ্যে বাড়ি পৌঁছে যাব। পথে কোথাও থামা যাবে না। এখন সামনে থেকে যা, তোর গা থেকে পাঁঠার মতো গন্ধ আসছে। মামা বিষণ্ণ মুখে চলে গেলেন। মা বললেন, এতদিন পরে এসেছেন, 2-1 দিন থাকবেন না? নানাজান বললেন, না গো মা, নানান কাজকর্ম ফেলে এসেছি। গাধাটাকে বাড়িতে নিয়ে একটা ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা করবেন? বিয়ে দিয়ে দেব, একটা ভালো মেয়ে সন্ধানে আছে। মা বললেন, রঞ্জুর বিয়ে দিবেন, আমরা কেউ থাকব না? এটা কোনো সুখের বিয়ে না, শাস্তির অংশ হিসেবে বিয়ে। ভাত রান্না হলে আমাকে ভাত দাও, খাওয়া দাওয়া করে শাহজালাল সাহেবের মাজার জিয়ারত করতে যাব। এতটা পথ হেঁটে এসেছেন, খাওয়া দাওয়ার পর শুয়ে বিশ্রাম করেন। নানাজান বললেন, মুখের ওপর কথা বলবে না, মুখে মুখে কথা বলা আমার পছন্দ না। ভাত দিতে বলছি, ভাত দাও। মা তাড়াতাড়ি ভাত বাড়তে গেলেন। আমি গেলাম পুকুর পাড়ে। এই প্রচণ্ড শীতে বড় মামা গলা পর্যন্ত ডুবিয়ে পুকুরে বসে আছেন। মাথা কামানোর জন্য তাকে অদ্ভুত দেখাচ্ছে। পুকুরের চারপাশে প্রচুর লোকজন। তারা বিস্মিত হয়ে জিজ্ঞেস করছে, কি হইছে, বিষয় কি? ও ভাইজান, আপনার হইছে কি? মামা এইসব প্রশ্নের কোনো জবাব দিচ্ছেন না, তবে বড়ই বিরক্ত হচ্ছেন। এক বুড়ো লোক এর মধ্যে বলল, মনে হয় পাগল। অনেকেই তাতে সায় দিল। কয়েকটা কুকুরও দেখলাম খুব মজা পাচ্ছে। মামার দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করছে। একটা সাহসী কুকুর পানিতে নেমে সাঁতরে মামার দিকে খানিকটা গিয়ে ভয় পেয়ে ফিরে এলো। মামার জন্যে আমাদের দুঃখের সীমা রইল না। আহা বেচারা! বড় মামা আমাদের শোক সাগরে ভাসিয়ে পরদিন ভোরে ঠিক 6টায় নানাজানের সঙ্গে হাঁটা পথে ময়মনসিংহ রওনা হয়ে গেলেন। বকুলাপা খুব কাঁদতে লাগল। বড় মামার জন্যে তার খুব মায়া। তার ধারণা, বড় মামা হচ্ছেন একজন মহা মহা মহাপুরুষ। কিছু কিছু ক্ষেত্রে রবীন্দ্রনাথের চেয়েও বড়, কারণ রবীন্দ্রনাথ চোখ বন্ধ করে হাতির ছবি আঁকতে পারতেন না, মামা পারেন। 15 দিনের দিন সিলেট মেইলে মামা চলে এলেন। তার মাথায় সামান্য চুল গজিয়েছে। মনে হয় এই কদিন তাকে ঘরে বন্দি থাকতে হয়েছে, কারণ চেহারা ফর্সা হয়ে গেছে। দেখতে খুব সুন্দর লাগছে। গায়ে সিল্কের পাঞ্জাবি, পায়ে নতুন জুতা, তবে মামার চোখ দুটি বিষণ্ণ।
ঘরে ঢুকেই মাকে কদমবুসি করতে করতে বললেন, আমার সর্বনাশ হয়ে গেছে বুবু, জোর করে বিয়ে করিয়ে দিয়েছে। আত্মহত্যা করব বলে ভেবেছিলাম, আত্মহত্যা হচ্ছে জীবনের কাছে পরাজয়, এই মনে করে আত্মহত্যা করিনি, তবে সম্ভাবনা পুরোপুরি উড়িয়েও দিচ্ছি না। মা বললেন, বিয়ে হলো কবে? গত পরশু। বিয়ের পরদিন প্রথম সুযোগেই পালিয়ে এসেছি। সে কি? মামা উদাস গলায় বললেন, সংসার আমার জন্য না বুবু, আমার জন্ম হয়েছে অনেক বড় কাজের জন্য। এই কদিনে নতুন একটা কাব্যনাট্য লিখেছি, নাম জীবন দেবতা। অসাধারণ জিনিস, খাওয়া দাওয়ার পর পড়ে শোনাব। বউ কেমন? জানি না কেমন। বউ দেখিসনি? এই প্রসঙ্গটা থাকতো বুবু, অসহ্য লাগছে। নাম কি বউয়ের? জানি না, নদীর নামে নাম, সুরমা কিংবা কুশিয়ারা কিছু একটা হবে। হু কেয়ার্স? এইসব তুচ্ছ বিষয় আমার কাছে জানতে চেও না তো। মামা শীষ দিতে দিতে নিজের ঘরের দিকে রওনা হলেন। ফিরে আসতে পেরে তার আনন্দের সীমা নেই, আমাদেরও আনন্দের সীমা নেই। অবশ্যই এই আনন্দ পরদিন বিকেলে নিরানন্দে পরিণত হল। নতুন করে রিহার্সেল শুরু হলে দেখা গেল আমরা সবাই পার্ট ভুলে গেছি। যেভাবে যা বলার কথা সেইভাবে বলতে পারছি না। বনরক্ষক আয়ুষ্কান্তের দেখা হবে রাজকুমারী সুবর্ণরেখার সঙ্গে। সে দিনহীন বেশে রাজকুমারীকে দেখে এ কি হেরিলাম বলে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাবে, গোঁ গোঁ শব্দ করতে থাকবে। রিহার্সেলের সময় আয়ুষ্কান্ত, পাশের বাড়ির বাবলু, অনেকগুলি ভুল করল। এ কি হেরিলামের জায়গায় বলল এ কি দেখিলাম। ডান কাত হয়ে পড়ার কথা পড়ল বাম কাত হয়ে। গো গো শব্দ করার বদলে হিক্কা তুলতে লাগল। বড় মামার মেজাজ সপ্তমে উঠে গেল। গম্ভীর গলায় বললেন, কানে ধরে এই গাধাটাকে তুলতো, অসহ্য লাগছে। এ কদিনে সব খেয়ে বসে আছিস, যার যা মনে আসছে বলে যাচ্ছিস। দেখিলাম আর হেরিলাম এক হল? শব্দের অর্থ এক হলেও এই দুয়ের মধ্যে আকাশ পাতাল ফারাক। তোদের তা বোঝার বুদ্ধি নেই। এত কষ্ট করে একটা জিনিস দাঁড়া করিয়েছি, তোরা সব জলে ভাসিয়ে দিলি। আমার হাত পা কামড়াতে ইচ্ছা করছে। এখন থেকে দুবেলা রিহার্সেল হবে। পয়লা পৌষে আমরা পৌষ উৎসব করব। পৌষ উৎসবে নামাতেই হবে। এটা শেষ হবার পর প্রহসন ধরব। প্রহসনটা কি? বললে বুঝতে পারবি না, অন্য জিনিস। হাসতে হাসতে দম বন্ধ হয়ে যাবে। এই হাসির ফাঁকে ফাঁকে আছে গুরুত্বপূর্ণ সব দার্শনিক কথা, অবহেলিত শোষিত মানুষের বাণীবদ্ধ অশ্রু। আমরা নতুন উৎসাহে রিহার্সেল শুরু করলাম। বড়রা সবাই তাতে বিরক্ত হলেন। বাবা রাগি রাগি গলায় বললেন, এই গর্ধবটাকে কানে ধরে সকাল বিকাল দুবেলা উঠবোস করানো দরকার। বাড়িতে তো মনে হয় বাস করা যাবে না। নানাজান দেশ থেকে চিঠি লিখলেন মাকে। মামার আদেশে সেই চিঠি চুরি করে এনে মামাকে পড়তে দিলাম। আমিও পড়লাম। বড়দের চিঠি পড়ে সাধারণত কিছু বোঝা যায় না। তারা সহজ কথায় সহজভাবে লিখতে পারে না, পেঁচিয়ে লেখে। যাই হোক, নানাজান মাকে লিখেছেন, মাগো, দোয়াপর সমাচার এই যে কুলাঙ্গারটি এক্ষণে নিশ্চয়ই তোমার কাছে উপস্থিত হইয়াছে। আমি বর্তমানে অসুস্থ অবস্থায় শয্যাশায়ী থাকার কারণে আসিতে পারিতেছি না। যদি পারিতাম তবে কানে ধরিয়া কুলাঙ্গারকে নিয়ে আসিতাম। তাহার যে বিবাহ দিয়াছি সেই সংবাদ নিশ্চয়ই অবগত আছো। বিবাহের পরদিন অতি প্রত্যুষে সে কাহাকেও কিছু না বলিয়া চলিয়া যায়। নতুন বউ খুব কান্নাকাটি করিয়াছে। এই অতীব সুলক্ষণা বুদ্ধিমতী মেয়েটির দুঃখে আমার হৃদয় ভারাক্রান্ত। আমি নিজেও কিঞ্চিৎ অশ্রুবর্ষণ করিয়াছি। যাহা হোক, এখন কি করিব বুঝিতে পারিতেছি না। আমার বর্তমান পরিকল্পনা কুলাঙ্গারটিকে কঠিন শাস্তির বিধান করা। কিভাবে তা করা যায় তাই ভাবিতেছি। শরীর ভালো না বলিয়া কোনো পরিকল্পনাই কার্যকর করিতে পারিতেছি না। আল্লাহ পাকের দরবারে আমার জন্য দোয়া করিবে, যাতে অতি শীঘ্রই হাঁটা চলার সামর্থ্য লাভ করি এবং কুলাঙ্গারকে শাস্তি প্রদানে সক্ষম হই। আর কি, ভালো থাকিবে। জামা এবং পুত্রকন্যাদের আমার দোয়া দিবে। আল্লাহ হাফেজ। দোয়া গো, তোমার পিতা মোহাম্মদ ইসমাইল খাঁ। চিঠি পড়ে মামা খানিকটা গম্ভীর হলেও খুব কাবু হলেন না। সিগারেট ধরাতে ধরাতে বললেন, এত সহজে বিছানা থেকে উঠতে হবে না। 90 মাইল হেঁটে শরীরের কলকব্জা উল্টে পাল্টে গেছে। ঝাড়া 2 মাস বিছানায় শুয়ে থাকতে হবে। আপাতত ভয়ের কিছু দেখছি না। যেদিন আমাদের নাটক হবার কথা সেদিন ভোরবেলায় আমাদের নতুন মামি এসে উপস্থিত। তাকে দেখে আমাদের বিস্ময়ের সীমা রইল না। কি সুন্দর, কি সুন্দর!
রাজকুমারীর সুবর্ণরেখার চেয়েও 100 গুণ সুন্দর। আর মুখে সারাক্ষণ হাসি, যাই শুনছে তাতেই হাসছে। অবশ্যই আমার মাকে জড়িয়ে ধরে খানিকক্ষণ খুব কাঁদলেন, মাও কাঁদলেন। আমরা জানলাম নতুন মামি আমাদের সঙ্গেই থাকবেন, মেয়েদের কলেজে তাকে ভর্তি করিয়ে দেওয়া হবে। তিনিও নাকি আগামী বছর আইএ পরীক্ষা দেবেন। মামা আমাকে ডেকে বললেন, গভীর ষড়যন্ত্র যে চলছে তা বুঝতে পারছিস? না। গভীর চক্রান্ত, আমাকে ফাঁদে ফেলার চেষ্টা। ওরা কি ভেবেছে আমি কি ঘাস খাই? আমার সঙ্গে চালাকি? তুই যা, তোর মামিকে বলে আয় সে যেন ভুলেও আমার ঘরে না আসে। এলে কি হবে মামা? আমার চিন্তাভাবনার অসুবিধা হবে। নতুন প্রহসনে হাত দিয়েছি। প্রহসন লেখা কোনো খেলা কথা না। প্রহসন লিখতে গিয়ে মাইকেল মধুসূদনের মতো লোকের মাথার চুল পেকে গিয়েছিল। শেষে কলব দিয়ে রক্ষা। যা, তোর মামিকে বলে আয় যেন আমার ঘরে না আসে। আচ্ছা, বলছি। আর শোন, খাতির জমাবার চেষ্টা করবি না। খেয়াল রাখবি ও হচ্ছে শত্রুপক্ষ। ও অবশ্যই তোদের হাত করার চেষ্টা করবে। রাম কি করেছিল? রাবণকে পরাজিত করবার জন্য রাবণের অতি প্রিয়জন বিভীষণকে হাত করেছিল। মনে থাকে যেন, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হয়, ইতিহাস শুধু পড়লেই হয় না। দেখলাম মামার কথা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। নতুন মামি ছোটদের হাত করার জন্যে দারুণ ব্যস্ত হয়ে পড়েছেন। মিষ্টি মিষ্টি করে সবার সঙ্গে কথা বলছেন, আদর করছেন। আমাদের মধ্যে দুর্বল চরিত্রের যারা, তারা অল্প সময়ে মামির দিকে ঝুঁকে পড়ল। আমার ছোট বোন শেফু পুরোপুরি মহিলা বিভীষণ হয়ে গেল। সারাক্ষণ মামির পেছনে পেছনে ঘুরছে। খামচিরানি বকুল আপাও তাই করল। মুখে সারাক্ষণ নতুন মামি নতুন মামি। রাগে আমার গা জ্বলে গেল। কতবার বলা হয়েছে মামি আমাদের শত্রুপক্ষ, তাও বুঝতে পারছে না। মামি যে আমাদের শত্রুপক্ষ তা নাটকের দিন জলের মতো পরিষ্কার হয়ে গেল। দেখা গেল নাটকের সবচেয়ে করুণ দৃশ্যগুলিতে যেখানে ফুপিয়ে কেঁদে ওঠা উচিত, সেখানে মামি খিলখিল করে হেসে ফেলছেন। একটা দৃশ্যে রাজকুমারী কাঁদতে কাঁদতে বলছে, রাজকুমারী, এ কি অমানিসা মোর চারপাশে, হুতাশন জলে ধিক ধিক। এ জীবন রেখে কি হবে বলো? জীবন দেয়াই হবে সঠিক। এবং এটা বলেই নদীতে ঝাঁপিয়ে পড়তে যাচ্ছে। তখন বনের পাখি বলছে, বনের পাখির ভূমিকায় অভিনয় করছে আমার ছোট বোন শেফু। বনের পাখি, ঝাঁপ দিও না, ঝাঁপ দিও না কন্যা গো, ঝাঁপ দিও না জলে। খুবই করুণ দৃশ্য। এই দৃশ্যে মামি এমন হাসি শুরু করলেন যে স্টেজে বনের পাখি নিজেও ফিক করে হেসে ফেলল। সেই হাসি দেখে রাজকুমারী সুবর্ণরেখা মুখে আঁচল চাপা দিয়ে হাসতে লাগল এবং তার ডায়ালগ গেল ভুলে। বনরক্ষক কায়স্কান্ত হাসতে লাগল হো হো করে। চারদিকে হাসাহাসির ধুম পড়ে গেল। উইন্সের আড়ালে বড় মামার রাগে দুঃখে কাঁপতে কাঁপতে বললেন, এটা হচ্ছে সাবোটেজ, ইচ্ছাকৃত সাবোটেজ। ওই মেয়ে হচ্ছে শনি গ্রহ, শনি, আমার জীবনে শনি। ড্রপ স্ক্রিন ফেলে দিয়ে 10 মিনিট পর আবার অভিনয় শুরু হলো, কিন্তু অভিনয় জমল না। করুণ দৃশ্যগুলি এলে হাসাহাসির ধুম পড়ে যায়। নতুন মামি হাসেন, আমার মা হাসেন, বাবা হাসেন। বকুলাপার বাবা হাসেন ঘর কাঁপিয়ে আর বললেন, ভেরি ফানি। বড় মামা পাথরের মতো শক্ত হয়ে যান। একসময় তিনি রাগে কিরমির করতে করতেই বললেন, এই মেয়েটাকে জীবন্ত কবর দেওয়া উচিত। প্রথমে একটা গর্ত করে কাঁটা বিছিয়ে দিতে হবে, তার উপর মেয়েটাকে শুইয়ে আরেক প্রস্থ কাটা, তারপর মাটি চাপা। নতুন মামি যেন মামার ঘরে না যান সে বিষয়ে কঠিন আদেশ জারি করা হয়েছিল। তবু এক রাতে দেখলাম মামি মামার ঘরে গেছেন। লুকিয়ে বড়দের কথা শোনা খুব অন্যায়। তবু আমি এবং শেফু জানলার পাশে দাঁড়িয়ে তাদের কথাবার্তা শুনতে লাগলাম। বলা যায় না, রাগের মাথায় বড় মামা যদি নতুন মামির গলা চেপে ধরেন, তাহলে দৌড়ে মাকে খবর দিতে হবে। নতুন মামি আমাদের শত্রুপক্ষ হলেও মেয়ে খুব ভালো। আমরা শত্রুপক্ষ জেনেও তিনি আমাদের এত আদর করেন যে আমাদের মিত্রপক্ষ হতে ইচ্ছা করে। ইচ্ছা করলেও তো উপায় নেই। বড় মামার দল ছেড়ে তো আমরা মামির দলে যেতে পারি না। একবার একটা দল করলে সেই দল ভেঙে অন্য দলে যাওয়া যায় না। জানলার ওপাশে দাঁড়িয়ে আমরা নিঃশ্বাস বন্ধ করে মামা মামির কথা শুনছি। মামা বসে আছেন বিছানায়, মামি দাঁড়িয়ে আছেন টেবিলের পাশে। মামি একটু সাজগোজ করেছেন, লাল রঙের শাড়ি, পান খেয়ে ঠোঁট করেছেন টুকটুকে লাল, চুল বেনি করে বাঁধা। যা সুন্দর লাগছে মামিকে। বড় মামা, তোমাকে না নিষেধ করা হয়েছে আসতে, কেন এলে? মামি, কাজে এসেছি। বড় মামা,
কি কাজ? মামি, তোমার বইপত্রগুলি নিতে এসেছি। তুমি তো আর পড়াশোনা করবে না, আমি পড়াশোনা করছি, পরীক্ষা দেব। বড় মামা, পরীক্ষা তো আমিও দেব। মামি, পড়াশোনা না করেই পরীক্ষা দেবে? বড় মামা, হুম। মামি, ভালো, আমি পড়ব, বইগুলি আমাকে দাও। বড় মামা, আমার বইয়ে হাত দেবে না, খবরদার। মামি, ঠিক আছে, হাত দেব না। এমন রেগে রেগে কথা বলছো কেন? আমি কি করলাম? বড় মামা, বিনা অনুমতিতে ঘরে প্রবেশ করেছ, তাতেই রাগ করেছি। মামি, আর প্রবেশ করব না। বড় মামা, যারা পড়াশোনা, পরীক্ষা এইসব নিয়ে মাতামাতি করে তাদের আমি দু চোখে দেখতে পারি না। মামি, পড়াশোনা করা কি খারাপ? বড় মামা, পুঁথিগত পড়াশোনা করা খুব খারাপ। প্রতিভাবান মানুষেরা কখনো পাঠ্য বই পড়ে না। মামি, তোমাকে কে বলেছে? বড় মামা, বলাবলি তো কিছু নেই, সবাই জানে পাঠ্য বই থেকে শেখার কিছু নেই। মামি খানিকক্ষণ চুপ করে থেকে হঠাৎ বললেন, আমাকে তুমি এত অপছন্দ করো কেন? বড় মামা বললেন, শুধু তোমাকে নয়, সব মেয়েকেই আমি অপছন্দ করি। মেয়েরা প্রকৃতিতে নিষ্ঠুর। যেমন ধরো, একটা কালো স্ত্রী মাকড়সা দৈনিক 250টা পুরুষ মাকড়সাকে হত্যা করে। আমি কি মাকড়সা? মাকড়সা না হলেও কাছাকাছি। এখন যাও, আমি কাজ করব। কি কাজ? ওইসব তুমি বুঝবে না। একটা প্রহসন লিখছি। মেয়েরা আশেপাশে থাকলে কোনো বড় কাজ হয় না। ও আচ্ছা, তাহলে যাচ্ছি, বড় কাজ করো। মামি প্রায় ছুটে বের হয়ে এলেন। খানিকক্ষণ পর শেফু এসে আমাকে কানে কানে বলল, মামি ছাদে দাঁড়িয়ে খুব কাঁদছে। আমার মনটা খুব খারাপ হয়ে গেল। শেফু বলল, কাঁদছে কেন রে দাদা? মামিকে মাকড়সা বলেছে, এই জন্যে কাঁদছে। মামিকে মাকড়সা বলা মামার উচিত হয়নি, অন্যায় হয়েছে। দাদা শোন, এখন থেকে আমি পুরোপুরি মামির দলে, তুই কার দলে? দল ত্যাগ করা নিতান্তই অধর্ম হবে বলে আমি বড় মামার দলেই রইলাম, তবে মন পড়ে রইল মামির দলে। বড় মামার প্রহসন লেখা শেষ হয়েছে। প্রচণ্ড হাসির একটা ব্যাপার, এমন মজার যে কিছুক্ষণ পর পর হা হা করে হাসতে হয়। মামা পুরোটা আমাদের পড়ে শোনালেন। আমাদের একবারও হাসি এলো না, তবে মামা যতবার হাসলেন আমরাও ততবারই হাসলাম। পড়া শেষ হলে খাতা বন্ধ করতে করতে মামা বললেন, প্রচণ্ড হাসির হয়েছে, কি বলিস? জি মামা। এই জিনিস মঞ্চে করা যাবে না, হাসির চোটে দর্শক ডায়লগ বুঝতে পারবে না। এটা আগে খেয়াল করিনি। আগে খেয়াল করলে হাসি আর একটু কমিয়ে দিতাম। গ্রেট মিস্টেক। শ্রোতাদের 5 মিনিট গ্যাপ দিয়ে দিয়ে হাসাতে হবে। হাসি খুব পরিশ্রমের ব্যাপার, তাই একবার হাসির পর খানিকক্ষণ করে বিশ্রাম দিতে হয়। প্রহসন শেষ হবার পর মামা গোয়েন্দা উপন্যাস লিখতে বসলেন। নাম ভয়ঙ্কর রাতের বিভীষিকা। রক্ত জমাট করা গোয়েন্দা গল্প। দুর্বল হার্টের লোকের পড়া একেবারেই নিষিদ্ধ। বইয়ের শুরুতে মামা একথা লিখে দিয়েছেন। খুবই ভয়ঙ্কর গল্প, ছোটদের পড়া নিষিদ্ধ। 18 বছরের বেশি না হলে কেউ এই বই পড়তে পারবে না। মামিও পারবেন না, কারণ মামির বয়স 18-র নিচে। আমার ধারণা মামা এই বই লিখছেন যাতে মামি পড়তে না পারেন। মামির খুব খারাপ অভ্যাস, মামা কিছু একটা লিখলেই তিনি গোপনে সেটা পড়ে ফেলবেন এবং চোখ বড় বড় করে বলবেন, মানুষটার কি মাথা খারাপ, এইসব কি লেখে? মামা তার সমস্ত লেখা এখন তালাবন্ধ করে রাখেন। সেই তালার চাবি থাকে তার পকেটে। দেখতে দেখতে দিন কাটতে লাগল। মামি বেশ কয়েকবার চেষ্টা করলেন ভাব করতে, লাভ হল না। বড়রা তো ছোটদের মতো না যে ডাব 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 ভাব 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 বলে বুড়ো আঙুল ছোঁয়ালেই ভাব হবে। তাদের ভাব হওয়া খুব কঠিন। মামি যতবারই ভাব করতে গেলেন ততবারই নতুন করে ঝগড়া হলো। ঝগড়ার সময় মামা খুব কঠিন কথা বললেন, যেমন, বড় মামা, আমার সাহিত্য প্রতিভার যে স্বীকৃতি দেয় না, যে আমার রচনা নিয়ে হাসাহাসি করে, তার সঙ্গে আমার বাস করা সম্ভব না। তাছাড়া প্রতিভাবান মানুষদের বিয়ে করা উচিত না, বিয়ে করা ভুল। যদি কেউ তা করে তবে তাকে প্রায়শ্চিত্ত করতে হয় স্ত্রীর সঙ্গে বাস না করে। মামি, তুমি প্রতিভাবান কে বলল? বড় মামা ভয়ঙ্কর রাগ। আমি প্রতিভাবান না? মামি, হুম, হাতির ছবি আঁকা ছাড়া তুমি আর কিছু পারো না। বড় মামা, কি বললে? মামি, যা সত্যি তাই বললাম। তোমার হাতির ছবিও যে খুব ভালো হয় তাও না। হাতির মুখটা দেখতে হয় ইঁদুরের মুখের মতো। বড় মামা, কি বললে? মামি, যে ছবি আঁকতে পারে সে সব কিছুর ছবি আঁকতে পারে, বাঘ, ভাল্লুক, গাছপালা, নদী। তুমি শুধু হাতি আঁকো, আর কিছু না। বড় মামা, এতে কি প্রমাণিত হয়? মামি, এতে প্রমাণিত হয় তুমি ছবি আঁকতে পারো না এবং। বড় মামা,
এবং কি? মামি: এবং আমার ধারণা তুমি খানিকটা বোকা। বড় মামা: কি বললে? আমি বোকা? মামি: হ্যাঁ, বোকা। বোকা না হলে পরপর 3বার কেউ আইএ পরীক্ষা দিয়ে ফেল করে? বড় মামা অনেকক্ষণ চুপচাপ থাকার পর: তুমি এ ঘর থেকে যাও, আমি তোমার মুখ দর্শন করতে চাই না। মামি: তুমি আমার মুখ দেখতে চাও না? বড় মামা: না, এই জীবনে নয়। এ আমার কঠিন প্রতিজ্ঞা। কলম হাতে নিয়ে প্রতিজ্ঞা করছি, তোমার মুখ আমি দেখতে চাই না। না, না, না। মামি: বেশ, মুখ দেখতে হবে না। আমি কাল ভোরে দেশে চলে যাব। শুধু পরীক্ষার সময় এসে পরীক্ষা দিয়ে যাব। বড় মামা: বাঁচলাম। মামি সত্যি সত্যি চলে গেলেন। মা এবং বাবা অনেক বুঝিয়েও তাকে রাখতে পারলেন না। শত্রুপক্ষ চলে যাওয়ায় আমার খুশি হওয়া উচিত, কিন্তু সত্যি কথা বলতে কি, আমার মন খুব খারাপ হয়ে গেল। চোখে পানি এসে গেল। তবু এমন ভাব করলাম যেন খুব খুশি হয়েছি। রাতে বড় মামার ঘরে গিয়েছি। মামা বললেন, এবার নিশ্চিন্ত মনে লেখালেখি করা যাবে, কি বলিস? জি। তবে আমি ঠিক করেছি মেয়েটাকে একটা শিক্ষা দেব। ওর ধারণা আমি বোকা। ভুল ধারণা মামা? ভুল ধারণা তো বটেই। পরীক্ষায় পাশ করলেই মানুষ বুদ্ধিমান হয় না, বরং ইতিহাস পর্যালোচনা করে দেখা যায় গাধা টাইপ ছেলেপুলে পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড হয়। পাঠ্য বই ছাড়া এরা আর কিছু বোঝে না। বইয়ের পোকা ছাড়া তাদের অন্য কিছু ভাবা ঠিক না। তুমি মামিকে কিভাবে শাস্তি দেবে? পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড হয়ে দেখিয়ে দেব এটা কিছুই না, বরং হাতির ছবি আঁকা এর চেয়ে অনেক কঠিন। ফার্স্ট সেকেন্ড কিভাবে হবে? সব মুখস্থ করে ফেলব, ঝাড়া মুখস্থ, দাড়ি সেমিকলন সহ। পারবে? পারব না কেন? মানুষের অসাধ্য কিছুই নেই। একটু কষ্ট হবে, উপায় কি? কবিতা মুখস্থ করা সহজ, ইতিহাস, লজিক এইসব মুখস্থ করা কঠিন, তবে অসাধ্য কিছু না। কাল থেকে মুখস্থ করা শুরু করব। মামা বই মুখস্থ করা শুরু করে দিলেন। বড়ই কঠিন কাজ। এক পাতা মুখস্থ করেন, মাথা গরম হয়ে যায়। তখন রবীন্দ্রনাথের কবিতা পড়ে মাথা খানিকটা ঠান্ডা করে 2য় পাতা মুখস্থ করেন। 3য় পাতা মুখস্থ করার পর দেখা যায় প্রথম পাতাটা ভুলে গেছেন। আবার গোড়া থেকে শুরু করতে হয়। মামা হাল ছাড়েন না। প্রতিভাবান মানুষরা সহজে হাল ছাড়েন না। সাধারণ মানুষের সঙ্গে এইখানেই তাদের তফাৎ। মামা তো আর সাধারণ মানুষ না। এইবার গল্পের শেষটা বলি। মামি আমাদের সঙ্গে আছেন। পরীক্ষা দিতে এসেছিলেন। পরীক্ষা দেওয়ার পর আর ফিরে যাননি। অবশ্যই মামার সঙ্গে তার ভাব হয়নি। রাতে শেফুর সঙ্গে ঘুমান। মামার সঙ্গে কখনো দেখা হলে মুখ অন্যদিকে ফিরিয়ে রাখেন। বড় মামা তার মুখ দেখতে চান না, এটা বোধহয় তার খুব মনে লেগেছে। বড়রা ছোটদের মতো না। কেউ কোনো একটা কথা বললে তারা অনেক দিন মনে পুষে রাখে। যাই হোক, এইসব নিয়ে আমরা এখন মোটেই চিন্তিত না। আমাদের নিঃশ্বাস ফেলার সময় নেই। নতুন নাটকের রিহার্সেল হচ্ছে। এবারের নাটকও রাজকুমারী সুবর্ণরেখাকে নিয়ে। খুব করুণ নাটক, আগের বারের চেয়েও অনেক করুণ। নাটক দেখতে হলে চোখ মোছার জন্য রুমাল আনলে চলবে না, বিছানার চাদর আনতে হবে, এমন অবস্থা। আয়ে পরীক্ষার রেজাল্ট হবার আগেই নাটক নামিয়ে ফেলতে হবে। না, পরীক্ষা নিয়ে মামার কোনো ভয় নেই। খুব ভালো পরীক্ষা দিয়েছেন। সব ঝাড়া মুখস্থ নামিয়ে দিয়েছেন। বাংলা পরীক্ষায় 3টা বাড়তি খাতা নিয়েছেন। এই অবস্থায় নিজেকে নিয়ে তার চিন্তা নেই। তবে তার ধারণা রেজাল্টের পর মামি যখন দেখবে কাগজে তার নাম নেই আর মামার নাম প্রথম বিভাগে, তখন ভয়াবহ শক খাবে। এই অবস্থায় মামি নাটক দেখতে উৎসাহ পাবে না। আমি বললাম, মামি নাটক না দেখলে কি হবে? না দেখলেই তো ভালো, আগের বারের মতো হাসাহাসি করবে। মামা বললেন, তোর মামিকে দেখানোর জন্যই তো এই নাটক, ওর কথা মনে করেই লেখা। কেন? ওর ধারণা আমার প্রতিভা নেই। নাটক দেখলে বুঝবে প্রতিভা কত প্রকার ও কি কি। আমাদের রিহার্সেল পুরোদমে চলছে। এর মধ্যে বিনা মেঘে বজ্রপাতের মতো আগে আগে আয়ে পরীক্ষার রেজাল্ট হয়ে গেল। বাবা গম্ভীর মুখে খবরের কাগজ নিয়ে ঘরে এলেন। মামা হাসি মুখে বললেন, অবস্থা কি দুলা ভাই? বাবা বললেন, অবস্থা ভালোই। মামা বললেন, অবস্থা যে ভালো তা জানি, কতটা ভালো সেটা বলেন। ফার্স্ট ডিভিশনে আছি? বাবা গম্ভীর গলায় বললেন, খবরের কাগজে তোমার নাম নেই, কোথাও খুঁজে পেলাম না। ও আচ্ছা, আগের 3বার যেমন ছাপাখানার ভুলে তোমার নাম ওঠেনি, এবারও বোধহয় তাই হয়েছে। বড় মামা পাঞ্জাবি গায়ে দিয়ে বাইরে বেরিয়ে গেলেন। তিনি চলে যাবার পর জানলাম নতুন মামি পাশ করেছেন। 3টা মেয়ে ফার্স্ট ডিভিশন পেয়েছে। মামি ওই 3জন মেয়ের মধ্যে প্রথম জন।
বড়দের কাণ্ড কারখানা আমি কিছু বুঝি না। মামি পাশ করেছেন, তার শত্রু ফেল করেছে। মামির উচিত খুশি হওয়া। তিনি কেঁদে কেটে অস্থির হয়ে গেলেন। কেউ তাকে সান্ত্বনা দিতে পারছে না। মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন, আহা, বেচারা কি কষ্টটাই না পাবে। আমার মরে যেতে ইচ্ছা করছে, আমার সত্যি মরে যেতে ইচ্ছা করছে। দুপুরে বড় মামা খেতে এলেন না, মামিও খেলেন না। দরজা বন্ধ করে কাঁদতে লাগলেন। মামা মুখ শুকনো করে রাতে ফিরলেন। আমাকে ফিসফিস করে বললেন, তোর মামিকে একটু আমার ঘরে আসতে বলতো। আমি বিস্মিত হয়ে বললাম, কেন? সে এত ভালো রেজাল্ট করেছে, তাকে অভিনন্দন দেওয়া উচিত না? মেয়েদের মধ্যে ফার্স্ট হয়েছে, সহজ কথা তো না। নিতান্ত গ্রামের একটা মেয়ে, যা করেছে নিজের চেষ্টায় করেছে। কিছু ফুল নিয়ে এসেছি, ভাবছি ফুলগুলি দেব। এমন পচা শহর, ফুল পাওয়া যায় না। 10টা গোলাপ জোগাড় করতে জীবন বের হয়ে গেছে। আমি বললাম, তোমার ঘরে আসতে বললে মামি আসবে বলে তো মনে হয় না। আসবে না? হুম, আমারও তাই ধারণা। না এলে ফুলগুলি চুপি চুপি দিয়ে আসিস। কি আশ্চর্য! মামিকে বলতেই তিনি চট করে উঠে দাঁড়ালেন, সঙ্গে সঙ্গে রওনা হয়ে গেলেন। তাকে দেখে মনে হল তিনি জীবনে এত আনন্দিত হননি। বড়দের কাণ্ডকারখানা বোঝা খুব মুশকিল। আমি জানলার পাশে দাঁড়িয়ে পর্দা সরিয়ে কি হয় দেখছি। মামি ঢুকলেন ফুপাতে ফুপাতে। মামা তার হাতে ফুলগুলি দিতেই তিনি শব্দ করে কেঁদে উঠলেন। ফুলগুলি ছুঁড়ে দিলেন মেঝেতে। মামা বিড়বিড় করে বললেন, তুমি অবিকল রাজকুমারী সুবর্ণরেখার মতো কাঁদছ। এরকম করে কেঁদো না। তোমার কান্না দেখে আমারও কান্না পেয়ে যাচ্ছে। তারপর আরও অদ্ভুত একটা ব্যাপার হল। মামা করলেন কি, থাক আমি বলবো না, ছোটদের সব কথা বলতে নেই। আমি জানলার পাশ থেকে সরে এলাম। ছোটদের সবকিছু দেখতেও নেই। তাছাড়া আমার নিজেরও তখন খুব কান্না পাচ্ছে। দেখতে চাইলেও পারতাম না। ঝাপসা চোখে কি কিছু দেখা যায়? শুনছিলেন হুমায়ুন আহমেদের ভূতভূতং ভূত বইটি থেকে একটি গল্প, বড় মামা এবং রাজকুমারী সুবর্ণরেখা। গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গী থাকবেন। ধন্যবাদ।